ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ন্যারেশন এর কনসেপ্টটা, ন্যারেশন বা স্পিচ ইংলিশ গ্রামারের খুব মেজর একটা কনসেপ্ট। আমরা ক্লাস 6 থেকে না হলেও 7-8 অ্যাপ্রক্সিমেটলি ন্যারেশনের কনসেপ্টটা শিখে আসছি, এবং ক্লাস 8-এর শেষের দিকে মোটামুটিভাবে আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিছি, তাই তো? এখন সেই ন্যারেশনের পরের যে অংশটা, অর্থাৎ এসএসসি লেভেলের যে অ্যাডভান্স ন্যারেশনটা, অ্যাডভান্স প্যাসেজ ন্যারেশনটা, সেটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। যেমন কতগুলো ইন্ডিভিজুয়াল মেইন ফ্রেম তোমার জিএসসি লেভেলের বা ক্লাস 8-এর যে ন্যারেশনটা ছিল সেখানে ছিল না। যখন কোনো কনভারসেশনের ভিতরে নো বলা হইতো বা ইয়েস বলা হইতো, এই ধরনের ব্যাপারটা, এই কনসেপ্টটা আমার জিএসসি লেভেলের ন্যারেশনে ছিল না। আবার যখন কাউকে কোনো কনভারসেশনে কাউকে অ্যাড্রেস করা হইতো, ফাদার মে আই গো, সান ক্যান ইউ কাম ইন, সোলজার্স ফায়ার অন, এই যে অ্যাড্রেস করা হচ্ছে সোলজার্স, ফাদার, সান, মাদার, এরকম যখন অ্যাড্রেস করা হচ্ছে, এই ধরনের অ্যাড্রেসিংয়ের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাও জেএসসি লেভেলে ছিল না। সো কতগুলো ইন্ডিভিজুয়াল কনসেপ্ট জেএসসি লেভেলে ছিল না, যেটা আমাদেরকে এসএসসি লেভেলে পড়তে হয়। সো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং শুরু করছি ন্যারেশন। সো ন্যারেশন, সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে ন্যারেশন কনসেপ্টটা, ব্যাপারটা কি। ন্যারেশন স্পিচ বা উক্তিটা এরকম যে যখন তুমি কোনো কথা বলো, তুমি এই কথাটা বলার সময় হয় তুমি ফার্স্ট পার্সনে বলো অথবা থার্ড পার্সনে বলো। ভাইয়া, ফার্স্ট পার্সনে বলি আর থার্ড পার্সনে বলার মানে কি? মনে করো তুমি গেম খেলতেছো, গেম খেলার সময় কনসেপ্টটা এরকম কখনো হয় যে, মনে করো তুমি এনএফএস খেলতেছো বা ফোরজা হরাইজন খেলতেছো, খেলার সময় গাড়িটার কখনো কখনো এরকম একটা ভিউ আসে না যে তুমি মানে ভিউটা এরকম থাকে, তুমি গাড়ির ভিতরে আসো, ভিতরে থাকা অবস্থায় ড্রাইভ করতেছো, মনিটরটা এত কাছে চলে আসে, মনিটরের যে ভিউটা এত কাছে চলে আসে, এই যে ভিউটা একেবারে কাছে চলে আসে, বা মনে করো যে তোমরা ইয়ে খেলো না, তোমার ভ্যালোরেন্ট খেলো না, ভ্যালোরেন্টের সময় মানে যে ফায়ারিং ক্যারেক্টারটা একেবারে কাছে আসে, মনে হয় তুমি নিজে ফায়ার করতেছো, এই যে অবস্থাটা, এই যে সিচুয়েশনটা, এইটা হচ্ছে ফার্স্ট পার্সন। এটা হচ্ছে ফার্স্ট পার্সন কনসেপ্ট, তুমি নিজে করতেছো আমার মনে হচ্ছে। এছাড়া তুমি আরেকটু কি হচ্ছে, ক্যারেক্টারটা একটু দূরে সরাই দিচ্ছে, তারপর ক্যারেক্টার দৌড়াচ্ছে, ইয়া করতেছে, তখন মনে হচ্ছে যে না, আমি ওই ক্যারেক্টারটাকে কন্ট্রোল করতেছি, বাট ফায়ারটা করতেছে ক্যারেক্টার, আমি করতেছি না। এই যে ভিউটা, এই যে পয়েন্ট অফ ভিউটা, এই ভিউটা হচ্ছে থার্ড পার্সন। সো যখন তুমি নিজে কখনো কোনো উক্তি দাও, কোনো স্পিচ দাও, কোনো ব্যাপারে কোনো কথা বলো, সেইটা হচ্ছে তুমি ফার্স্ট পার্সনে দিচ্ছ। আর যখন অন্য কোনো ব্যক্তির উক্তি তুমি তার পক্ষ হয়ে ডেলিভার করছো, তখন তুমি থার্ড পার্সনে করছো। ন্যারেশনের এই কনসেপ্ট দুইটা। আচ্ছা, একেবারে সহজভাবে একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন আমাদের ইফাজ, মনে করো ইফাজ আজকে ক্লাসে আসে নাই, লেটস ইমাজিন। তো ইফাজ আমাদের ইয়ের কাছে, আমাদের নাফিমের কাছে বলে দিছে যে, দোস্ত ভাইয়ারে গিয়া কইস আজকে আমি যাবো না। এই যে দোস্ত অ্যাড্রেস করছে, কি বলে অ্যাড্রেস করছে? দোস্ত। দোস্ত ভাইয়ারে গিয়া কইস আজকে আমি যাব না, ভাইয়ারে গিয়া কইস, এইটুকু একটা পার্ট সেন্টেন্সের ন্যারেশন বা স্পিচের। এবং আজকে আমি যাব না, এই আমিটা কে? ইফাজ। আমিটা কে? ইফাজ। বুঝতে পারতেছি? আজকে আমি যাব না, এই পার্টটুকুকে একটা ইনভার্টেড কমার ভিতরে আমাদের রাখতে হয়। এই ধরনের ন্যারেশন, যেটা স্পিকার সরাসরি প্রত্যক্ষ উক্তি দ্বারা বলে, এই ধরনের ন্যারেশনটাকে বলা হয় হচ্ছে প্যাসেজ ন্যারেশন না, ডিরেক্ট স্পিচ। স্পিচ বেটা, ডিরেক্ট স্পিচ। এই ধরনের ন্যারেশনকে কি বলে? ডিরেক্ট স্পিচ। যখন বক্তা, যিনি কথা বলছে, সে ফার্স্ট পার্সনে বলে, সেটাকে বলে হচ্ছে ডিরেক্ট স্পিচ। বক্তা যখন ফার্স্ট পার্সনে বলে, সেটাকে বলে ডিরেক্ট স্পিচ। তুমি ভাইয়া কেমনে বুঝবো? এখানে একটা ইনভার্টেড কমা থাকবে, ওকে? ইনভার্টেড কমা দ্বারা সেন্টেন্সের পরের অংশটা বা যে কোনো একটা অংশ আবদ্ধ থাকবে। বুঝতে পারতেছি? এই কথাটাই নাফিম আমাকে আইসা বললো কি, যে ভাইয়া ইফাজ বলছে আজকেও আসবে না। ওকে, নাফিম ইফাজের তরফ থেকে তার কথাটা আমাকে ডেলিভার করতেছে না, যে ইফাজ বলছে আজকে ও আসবে না, ইফাজ আসবে না। গট ইট? মানে নাফিম সাহেব ইফাজের হয়ে কথাটা আমাকে ডেলিভার করতেছে না। দ্যাটস ওয়াই নাফিম যেই কনফিগারেশনের কথাটা বলছে, এটা থার্ড পার্সন। এই জন্য এইটা ইনডিরেক্ট স্পিচ। প্রথমটা ছিল প্রত্যক্ষ উক্তি, পরেরটা পরোক্ষ উক্তি। থ্যাংক ইউ সো মাচ। হাসিন সাহেব বুঝছি? অরি মনে বুঝছো? রিফাত? আচ্ছা, মাশাআল্লাহ। সবাই ক্লিয়ার? ইনডিরেক্ট স্পিচ অ্যান্ড ডিরেক্ট স্পিচ। যখন বক্তা সরাসরি কোনো একটা স্পিচ দেয়, সরাসরি কোনো একটা নিজের ব্যাপারে কোনো একটা স্পিচ বা একটা বাক্য উচ্চারণ করে, একটা বাক্য বর্ণনা করে, তখন সেটা তোমার ডিরেক্ট স্পিচ। আর যখন বক্তা সরাসরি কথা বলে না, সেটা ইনডিরেক্ট স্পিচ। কোনো মাধ্যমে একটা থার্ড পার্সনে কথা বলে, তখন সেটা ইনডিরেক্ট স্পিচ। গট ইট?
আচ্ছা, তো ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের জন্য আমাদেরকে কতগুলা রুলস রেগুলেশন ফলো করতে হয়। তার আগে আমাকে এইটা বুঝতে হবে যে স্পিচের বেসিক কনফিগারেশনটা কি। বেসিক কনফিগারেশনটা বুঝে তারপর আমরা রুলসে চলে যাব। আপাতত বেসিক কনফিগারেশনটা দেখার চেষ্টা করি। একটা এক্সাম্পল আমি লিখে রেখেছি, রোনালদো, Cristiano Ronaldo said to the reporters, friends, I have won 5 UCL. Friends মানে রোনালদো মনে করে যাচ্ছে, ও রিপোর্টারকে বলছে, friends, I have won 5 UCLs. আমার 5টা UCL আছে, আমি 5টা UCL জিতেছি। অন দ্যাট কেস রোনালদো এই যে রিপোর্টার্স যারা আছে তাদেরকে কি বলে সম্বোধন করতেছে? ফ্রেন্ডস। এই যে সম্বোধনটা করতেছে এবং তারপরে আই হ্যাভ ওন, এইটা কি? এটা কি আমি? এটা রোনালদো, এটা তো রোনালদো বলতেছে, আমি বলতেছি? রোনালদো বলতেছে। তার মানে কি? এটা রোনালদো নিজে ফার্স্ট পারসনে বলতেছে, রোনালদো নিজে ফার্স্ট পারসনে বলতেছে। তাই এই সেন্টেন্সটা কি? ডিরেক্ট স্পিচ না ইনডিরেক্ট স্পিচ? ডিরেক্ট স্পিচ। রোনালদো নিজে যেটা ফার্স্ট পারসনে বলতেছে সেটা ডিরেক্ট স্পিচ, বুঝছি। এখন ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিরেক্ট স্পিচের ইনভার্টেড কমার বাইরে যেই অংশটা থাকে, ইনভার্টেড কমার বাইরে যেই অংশটা থাকে এইটাকে বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ। কি বলে এটাকে? রিপোর্টিং স্পিচ। ইনভার্টেড কমার বাইরে যেই পার্টটুকু থাকে, আই রিপিট, ইনভার্টেড কমার বাইরে যেই পার্টটুকু থাকে এটাকে বলে রিপোর্টিং স্পিচ। আবার ইনভার্টেড কমার ভেতরে যেই পার্টটুকু থাকে এটাকে বলে রিপোর্টেড স্পিচ। কি বলে? রিপোর্টেড স্পিচ। না, এরকম কোনো কিছু নাই। ওকে, আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। দেখো তো ভাইয়া, ইনভার্টেড কমার বাইরে যে অংশটা সেটা রিপোর্টিং স্পিচ, ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা সেটা রিপোর্টেড স্পিচ, যে স্পিচটা রিপোর্ট করা হয়েছে। ওকে, ইনভার্টেড কমার বাইরের যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি বলে? রিপোর্টিং ভার্ব। থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ, ভেরি গুড। রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টিং স্পিচের যে ভার্বটা, রিপোর্টিং স্পিচে তো অবভিয়াসলি একটা ভার্ব আছে আমার কাছে, রিপোর্টিং স্পিচের যে ভার্বটা এটাকে বলে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচের যে ভার্বটা আমার কাছে দেওয়া আছে এই ভার্বটাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড। মাশাআল্লাহ, কে বললো? ইফাস, থ্যাংক ইউ। রিপোর্টেড ভার্ব। গট ইট এভরিওয়ান? ইনভার্টেড কমার আই রিপিট, যেই সেন্টেন্সটা স্পিকার ফার্স্ট পারসনে বলবে, যেই সেন্টেন্সটা স্পিকার ফার্স্ট পারসনে বলবে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের দুইটা পার্ট থাকে, ডিরেক্ট স্পিচের দুইটা পার্ট থাকে, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। সবাইকে বুঝতে পারতেছি? 100% শিওর? রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচের যে ভার্বটা থাকে সেটাকে রিপোর্টিং ভার্ব বলে, রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকে সেটাকে রিপোর্টেড ভার্ব বলে। গট ইট এভরিওয়ান? আচ্ছা, এই যে সেন্টেন্সটা এইটাকে এখন আমাকে চেঞ্জ করে ইনডিরেক্ট স্পিচে নিতে হবে। ওকে, সো এই সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি। সর্বপ্রথম ভাইয়া মনে রাখবা এই যে কতগুলো ইন্ডিভিজুয়াল রুলস মনে রাখবা। এই তোমাদের অলরেডি নোট, মাশাআল্লাহ, এক্সেলেন্ট, তোমাদেরকে অলরেডি নোট ডেলিভার করা হয়েছে। সো নোট থেকে দেখে নিতে পারবা। আমি টোটাল 19টা রুলসের ভিতরে ভাইয়া সবগুলা আমার শীটের ভিতরে সবগুলা 19টা রুলসের ভিতরে সব কভার করে দিছি। এগুলো একেবারে অ্যাডমিশন পর্যন্ত এই একটা শীট দিয়ে তুমি পুরোপুরি কভার করে নিতে পারবা, এর বাইরে আর কিছু পড়া লাগবে না, গ্যারান্টেড। গট ইট? শীটটা পড়ে নিবা, ওখান থেকে মুখস্থ করে নেবে রুলসগুলো। আমি বেসিক যে রুলসগুলো আমার আপাতত ক্লাসে কাজে লাগবে আমি সেগুলো আলোচনা করছি। ওকে, এছাড়াও যখন আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিসের টাইমে আমি এগুলো পুরোপুরিভাবে ডিটেল করবো। কোনটা? না, এটা আমি বানাইছি। আর এগুলো মানে এগুলো আপাতত হচ্ছে একেবারে ক্রুশিয়াল যেগুলো সেগুলো হচ্ছে এখানে উল্লেখ করা হয়েছে। শীটের ভিতরে একবারে তোমার ওই যে বললাম অ্যাডমিশন পর্যন্ত তোমার একটা কমপ্লিট লেকচার শীট এইটা, এবারে কিছু বলা না। গট ইট এভরিওয়ান? মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, যেটা বলছিলাম, সো এই ডিরেক্ট স্পিচটাকে এখন আমাকে ইনডিরেক্ট স্পিচে নিতে হবে। ইফ দ্যাট সো, মনে রাখবা যখন সেন্টেন্সে কখন কাউকে অ্যাড্রেস করা হয়, সেন্টেন্সের ভিতরে যখন কাউকে কোনোভাবে অ্যাড্রেস করা হয় তাহলে তোমাকে ওই সেন্টেন্সটার সাবজেক্ট আর ভার্ব দিয়ে শুরু করা যাবে না। অ্যাড্রেস করা হলে তোমাকে সেন্টেন্সটা শুরু করতে হবে অ্যাড্রেসিং অবজেক্ট অ্যাজ। আই রিপিট, যখন কোনো সেন্টেন্সে কখন কাউকে অ্যাড্রেস করা হয়, ফ্রেন্ডস, বন্ধুরা, ফাদার, মাদার, স্যার, সোলজার্স, অ্যাড্রেস করা হচ্ছে, তখন আর তুমি সেন্টেন্সটা সাবজেক্ট আর ভার্ব দিয়ে শুরু করতে পারবা না, রোনালদো দিয়ে শুরু করতে পারবা না। তখন তোমাকে সেন্টেন্সটা শুরু করতে হবে যেই ওয়ার্ডটা দিয়ে অ্যাড্রেস করা হয়েছে সেই অ্যাড্রেস করা ওয়ার্ডের উপর ভিত্তি করে, যেই ওয়ার্ডটা দিয়ে অ্যাড্রেস করা হয়েছে সেই অ্যাড্রেস করা ওয়ার্ডটার উপর ভিত্তি করে। আমাকে বুঝাইতে পারতেছি? তাহলে ওকে, ক্লিয়ার এই পর্যন্ত সবাই? তো ফ্রেন্ডস দিয়ে অ্যাড্রেস করা হয়েছে না, তাহলে তোমাকে ওয়ার্ডের তোমার সেন্টেন্সের স্ট্রাকচারটা শুরু হবে এরকম যে অ্যাড্রেসিং ওই
রিপোর্টিং স্পিচের অবজেক্ট, রিপোর্টিং স্পিচের অবজেক্ট, অ্যাড্রেসিং অবজেক্ট অ্যাজ ফ্রেন্ডস, ওই ওয়ার্ডটা। এক্সেলেন্ট নাফিম, বুঝতে পারছি? অ্যাড্রেসিং রিপোর্টিং স্পিচের অবজেক্ট, অ্যাড্রেসিং অবজেক্ট অ্যাজ ওয়ার্ডটা, কমা, তারপরে রোনালদো। এবার বুঝতে পারতেছো পরিবর্তনটা কোথায়? এই যে ছোট 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 গ্লিচ, এছাড়া বাকি মোটামুটি তোমার বেসিক যে স্ট্রাকচারটা পড়াশোনার ন্যারেশনের সবই মোটামুটি আগের মতোই, এটার মতোই। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, সো অ্যাড্রেসিং অবজেক্ট অ্যাজ, এই ক্ষেত্রে আমাকে অ্যাড্রেস করতে বলছে ফ্রেন্ডসের ক্ষেত্রে, তো তোমাকে মনে রাখতে হবে ও আরেকটা খুবই 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 গুরুত্বপূর্ণ কথা, জঘন্য ইম্পর্টেন্ট কথা। কি মনে রাখবা? যখন রিপোর্টিং স্পিচের ভার্বটা প্রেজেন্ট টেন্স থাকবে, রিপোর্টিং স্পিচের ভার্বটা যখন প্রেজেন্ট টেন্স, তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। স্পিচের অবশ্যই চেঞ্জ হবে ভাইয়া, স্পিচ চেঞ্জ না হলে তুই ফার্স্ট পার্সন থার্ড পার্সন কেমনে বানাবি? আইরে তো আই রাখতে পারবি না। সাবজেক্টের প্রথম সাবজেক্টের সাথে পরিবর্তিত করতে হবে, যে এইটার সাবজেক্ট এটা সাবজেক্টের সাথে, ওটার অবজেক্টের সাথে পরিবর্তিত করতে হবে। বাট কি করতে হবে, ব্যাপারটা এরকম যে এইখানকার টেন্সের যখন টেন্সটা যখন প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং স্পিচের টেন্স যখন প্রেজেন্ট টেন্স, রিপোর্টেড স্পিচের টেন্সটাও অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে মানে কি ভাইয়া? এটা প্রেজেন্ট হলে এটাও প্রেজেন্ট হবে না। যখন রিপোর্টিং স্পিচের টেন্সটা প্রেজেন্ট টেন্স, সেইড আছে, এটা পাস্ট টেন্সে আছে, যদি থাকতো সেইজ, মানে প্রেজেন্ট টেন্সে যদি থাকতো, তাহলে রিপোর্টেড স্পিচ এখানে কিসে আছে? হ্যাভ ওন, হ্যাভ প্লাস V3, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। মাশাআল্লাহ, এখানে আছে না প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্টই থাকতো। যদি এটা থাকতো পাস্ট ইনডিফিনিটে, রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট ইনডিফিনিট হইতো, তাহলে পাস্ট ইনডিফিনিটই থাকতো। রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্ট, ওটা বাদ দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটই থাকতো। খাস বাংলায় বর্তমানে যেই টেন্সে আছে ওই টেন্সেই থাকতো। বারবার করে বলার চেষ্টা করতেছি, এই জিনিসটি একটু বুঝতে হবে ভাইয়া। টেন্সের পরিবর্তনটা বুঝতে পারলে বাকিগুলো সোজা। ন্যারেশন প্রথম একটু প্রথমটা শেখা কঠিন, একবার মাথায় গেঁথে গেলে তারপরে সাইক্লিংয়ের মতো প্রথম আধা ঘন্টা কষ্ট, একবার মাথায় চলে আসলে, একবার ব্যালেন্সটা চলে আসলে হয়ে গেছে, আর ভুলবা না। ওকে, দেখো, সো রিপোর্টিং স্পিচ যখন প্রেজেন্ট টেন্স, রিপোর্টেড স্পিচের ভার্ব এবং টেন্স অপরিবর্তিত। রিপোর্টেড স্পিচের টেন্স অপরিবর্তিত, বাট রিপোর্টিং স্পিচ যখন পাস্ট টেন্স, ফিউচার নিয়ে আমাদের কাজ করতে হয় না, ফিউচার থাকলে মোটামুটি সেমই থাকে। পাস্ট টেন্স যখন, তখন রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তিত হয়, রিপোর্টিং স্পিচ যখন প্রেজেন্ট টেন্স, বলতেছি, ভেরি গুড কোশ্চেন। রিপোর্টিং স্পিচ যখন প্রেজেন্ট টেন্স, সেইজ যদি হইতো, রিপোর্টিং স্পিচ যখন প্রেজেন্ট টেন্স, তখন রিপোর্টেড স্পিচের যেই টেন্স আছে ওই টেন্সই থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, চেঞ্জ হবে না, ও যেই অবস্থায় আছে ওই অবস্থাতেই থাকবে। বাট রিপোর্টিং স্পিচের ভার্বটা যখন পাস্ট টেন্স, তখন রিপোর্টেড স্পিচের ভার্বটা পরিবর্তিত হবে, টেন্সটা পরিবর্তিত হবে, কোন অনুসারে? এই অনুসারে। ওকে, যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে ওই জায়গাটায় রিপোর্টেড স্পিচে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ওই টেন্সটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। তোমাকে জাস্ট দুইটা জিনিস একটু এক্সট্রা মনে রাখতে হবে, বাকি মোটামুটি সবই হচ্ছে রুলস রেগুলেশন অনুসরণ করে চলে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো রকম পরিবর্তন হয় না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো রকম পরিবর্তন হয় না। আর ফিউচার টেন্স যদি দেওয়া থাকে তাহলে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ উড, শুড, মাইট এগুলা বসে। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? মে থাকলে মাইট, উড থাকলে তোমার থাকলে থার্ড পার্সনে, বুঝতে পারতেছি? ওকে, সো এইভাবে হচ্ছে টেন্সের পরিবর্তনটা হবে। এবং কিছু শব্দের পরিবর্তন তোমাকে একটু দেখতে হবে। শব্দগুলোর পরিবর্তন কি? যখন তোমাকে তোমার ডিরেক্ট স্পিচে যখন কাম থাকে, তখন ইনডিরেক্ট স্পিচে তোমাকে গো লিখতে হয়, মানে কামের জায়গায় গো লিখতে হবে তোমাকে। টুডে থাকলে দ্যাট ডে লিখতে হয়, টুমরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, ago, before, must থাকলে হ্যাড টু লিখতে হয়। এছাড়াও বেশ কিছু চেঞ্জেস আছে, বাট এগুলো একেবারে ক্রুশিয়াল, ইম্পর্টেন্ট বেসিক চেঞ্জেস। গট ইট এভরিওয়ান? সবাই? আচ্ছা, এইবার এই সেন্টেন্সটাকে ব্রেক করি, চলো। সো আমার কাছে কি আছে? ফ্রেন্ডস উল্লেখ করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে,
যখনই ফ্রেন্ডস এরকম অ্যাড্রেস করা হবে তখন তোমাকে সেন্টেন্সটা শুরু করতে হবে, মনে আছে? মাশাআল্লাহ। অ্যাড্রেসিং রিপোর্টিং স্পিচের অবজেক্ট অ্যাজ, তাহলে অ্যাড্রেসিং। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ রিফাত সাহেব। অ্যাড্রেসিং অবজেক্টটা কে? দ্য রিপোর্টার্স না? তাহলে অ্যাড্রেসিং দ্য রিপোর্টার্স, অ্যাড্রেসিং দ্য রিপোর্টার্স অ্যাজ। এই দেখো রিপোর্টারদের কি বলে অ্যাড্রেস করছে? ফ্রেন্ডস বলে অ্যাড্রেস করছে না, যে ওয়ার্ডটা দেওয়া আছে সান বলে, তাহলে অ্যাড্রেসিং ব্লা ব্লা অ্যাজ সান, অ্যাড্রেসিং ব্লা ব্লা অ্যাজ মাদার, অ্যাড্রেসিং হার অ্যাজ মাদার, এরকম আর কি। সো এখানে অ্যাজ ফ্রেন্ডস হবে। মাশাআল্লাহ, গট ইট এভরিওয়ান? হাসিন সাহেব, হরি, অরিন্দম, ওকে মাশাআল্লাহ। তাহলে অ্যাড্রেসিং দ্য রিপোর্টার্স অ্যাজ ফ্রেন্ডস, অ্যাড্রেসিং দ্য রিপোর্টার্স অ্যাজ ফ্রেন্ডস। এইবার তোমার মূল সেন্টেন্সটা শুরু হবে। এখানে কে কথা বলতেছে? সাবজেক্টটা কে? রোনালদো না? তাহলে রোনালদো সেইট আছে ভাইয়া, মনে রাখবা। আমরা এখন এই সেন্টেন্সটা, যদিও আমরা পরবর্তীতে কতগুলো ইন্ডিভিজুয়াল সেন্টেন্স ব্রেক করব, আমরা প্রেজেন্ট ইন আমরা হচ্ছে সেইট টু আছে, তো আই হ্যাভ ওন। এখানে মনে রাখবা সেইট টু এটা কেমন সেন্টেন্স, মানে পরে একেবারে লাস্টে খাস বাংলায় কি আছে? দাঁড়িয়ে একটা ফুল স্টপ আছে না? ফুল স্টপ থাকলে এটা কেমন সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। সেন্টেন্সের ফরমেশন তো বুঝি, হ্যাঁ? বিবৃতিমূলক, কোশ্চেনমূলক, হ্যান ত্যান বকে ঠ্যাং। সো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এটা। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেইড টু উঠে গিয়ে সেইড বা টোল্ড বসে। থ্যাংক ইউ, যে বসো, শুক্রিয়া। সেইড বা টোল্ড বসে। এখানে কি আছে? সেইড টু আছে না? তুমি যদি এখানে রোনালদো সেইড লিখলে চলবে, রোনালদো টোল্ড লিখলে সবচেয়ে বেশি ভালো হয়, এটা অ্যাকিউরেট। সেইড লিখলে টিচার না, সেইড টুকে রাখা যাবে না। সেইড টু থাকলে সেইড টু পুরাটা উঠে গিয়ে অনলি সেইডটা বসবে অথবা টোল্ড বসবে। আর যদি সেইজ থাকতো, যদি এখানে সেইজ থাকতো তাহলে সেইজই বসতো, বুঝতে পারতেছি? তাহলে আবার টোল্ড বসতো না, সাবধান। এখানে যদি সেইজ থাকতো প্রেজেন্ট টেন্স, তাহলে সেইজই বসতো, বুঝতে পারতেছি? শীটে এই ব্যাপারগুলো খুব সুন্দর করে উল্লেখ করা আছে, বোর্ড করে উল্লেখ করা আছে, যে রুলসগুলো উপরে বোর্ড করা আছে, নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে। ওকে ওকে গাইস, মাশাআল্লাহ। তাহলে ভাইয়া একটা জিনিস দেখ, এখানে সেইজ থাকলে সেইজ হইতো, সেইড টু উঠে গিয়ে হয় তুমি সেইড লিখতে পারো অথবা টোল্ড লিখতে পারো। সো স্ট্যান্ডার্ড প্রসিডিউর টোল্ড লেখা। তাহলে রোনালদো টোল্ড বেটার, ইয়েস, মাশাআল্লাহ, ভেরি গুড। তো রোনালদো টোল্ড এখানে কি রিপোর্টার্সদের, রোনালদো কাদেরকে বলতেছে? রিপোর্টারদের বলতেছে না? তাহলে অ্যাড্রেসিং দ্য রিপোর্টার্স ফ্রেন্ডস, রোনালদো টোল্ড, তারপরে অবজেক্ট, সাবজেক্ট টোল্ড বা সেইড, অবজেক্ট, সাবজেক্ট টোল্ড বা সেইড, অবজেক্ট, বেসিক স্ট্রাকচারটা। ওকে, টোল্ড দ্য রিপোর্টার্স, তারপর একটু খেয়াল করতে ভাইয়া, আমার কাছে একটা ইনভার্টেড কমা আছে না? মাশাআল্লাহ, ভেরি গুড। অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা কি ফুল স্টপ আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। হ্যাঁ, শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স, অন্যান্য সেন্টেন্স আবার অন্য কনফিগারেশন। জি, কোনটা? এটা দিতে হয় ভাইয়া, যখন অ্যাড্রেস করা হয় তখন এক্ষেত্রে দিতে হয়। ওকে, তাহলে টোল দ্য রিপোর্টার্স, তারপর কি করতে হবে আমাকে? দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? পোলাপান। ওকে ভাইয়া, মাশাআল্লাহ। সো দ্যাট বসবে। টোল দ্য রিপোর্টার্স দ্যাট আই, এই আইটা কে রে ভাইয়া? রোনালদো নিজে না? তাহলে দেখো মনে রাখবা, এখানে সাবজেক্টটা যদি পুরুষবাচক সাবজেক্ট হয় তাহলে হি, সাবজেক্টটা যদি নারীবাচক সাবজেক্ট হয় তাহলে শি, যদি বস্তুবাচক সাবজেক্ট হয় তাহলে ইট, যদি প্লুরাল হয় তাহলে দে, যদি প্লুরাল হয় তাহলে দে, বস্তুবাচক হইলে ইট, পুরুষবাচক হইলে হি, নারীবাচক হইলে শি। মনে থাকবে? মাশাআল্লাহ। তাহলে রোনালদো টোল্ড দ্য রিপোর্টার্স দ্যাট, এই আইটা হচ্ছে রোনালদো নিজে, এই জন্য হি, তাহলে তো বেড়া মানুষ। তাহলে রিপোর্টার্স দ্যাট হি, এই হ্যাভ ওন ভাইয়া মানে কি? হ্যাভ প্লাস বি3 কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। আমরা অলরেডি জানি না রে ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, মানে অক্সিলারি ভার্বের মেজর চেঞ্জ হয় প্রেজেন্ট পারফেক্টে। এক্সেলেন্ট, থ্যাংক ইউ হাসিন সাহেব। হ্যাভ বা হ্যাজ উঠে গিয়ে কি বসবে? হ্যাড। হ্যাভ বা হ্যাজ উঠে গিয়ে কি বসবে? হ্যাড। মাশাআল্লাহ, গট ইট এভরিওয়ান? সো দ্যাট হি হ্যাড, এই ভাইয়া পয়েন্ট বাই পয়েন্ট ব্রেকআউট করতেছি, বুঝতেছিস তো? আচ্ছা, দ্যাট হি হ্যাড, নালে কোশ্চেন করিস, ইমিডিয়েট থামাই দিয়ে কোশ্চেন করিস। টোল দ্য রিপোর্টার্স দ্যাট হি হ্যাড, হ্যাভ উঠে, হ্যাভ বা হ্যাজ উঠে গিয়ে হ্যাড বসবে, হি হ্যাড। তারপরে হ্যাডের পরে কি বসে সর্বদা? কোনটা? রিপোর্টেড স্পিচ।
এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট পারফেক্টে যাবে। মাশাআল্লাহ, রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্টে হয় তাহলে পাস্ট পারফেক্টে যাবে, যদি যদি এই ভার্বটা পাস্ট হয়, এবং এই ভার্বটা তো পাস্ট আছে তাই চেঞ্জ হবে। যদি প্রেজেন্ট হইতো তাহলে কিন্তু আবার প্রেজেন্ট পারফেক্ট আছে মানে প্রেজেন্ট পারফেক্টই থাকতো। ব্রিলিয়ান্ট কোশ্চেন। ডান এভরিওয়ান? ওকে, দ্যাট হি হ্যাড, হ্যাড তারপরে ওয়ান আছে, তাহলে হি হ্যাড ওয়ান, তারপরে সেন্টেন্সের যে বাকি অংশ আছে পুরাটা কপি মেরে দিবা। মানে তোমার মূল কাজ আসলে রিপোর্টেড স্পিচের ভার্ব পর্যন্ত। তোমার মূল যে চেঞ্জের কষ্টটা, মূল যে চেঞ্জের ব্যাপারটা, এটা রিপোর্টেড স্পিচের ভার্ব পর্যন্ত আসবে। এরপর আর খুব একটা তোমাকে চেঞ্জ করতে হয় না। সবাই কি বুঝতে পারতেছো? 100% শিওর বুঝতে পারতেছো? আচ্ছা, তবে ভাইয়া এরপরে চেঞ্জ করতে হয় অবজেক্টের অংশে যখন যখন এই যে ওয়ার্ডগুলো তোমার কাছে আছে এগুলা থাকে। মানে কাম থাকলে তখন তোমাকে গো লিখতে হবে, তোমার কাছে যদি মাস্ট থাকে তাহলে অন দ্যাট কেস হ্যাড টু লিখতে হবে, গো থাকলে বিফোর লিখতে হবে। এগুলো এগুলো এই করে নাকি আরো আছে? আরো আছে, ওই যে বললাম যে এনলিস্ট করা আছে ওখানে সবকিছু। এগুলো ক্রুশিয়ালি মানে সবচেয়ে ফেমাস বলতে পারিস, কমন। ওকে, না ফেম হ্যাঁ। আচ্ছা, এই ব্যাপারটা এটা সুন্দর একটা কথা বলছি, সেটা প্যাসেজ নারেশন আলোচনা করব। মানে অ্যান্ড অ্যাডেড দ্যাট অলসো অ্যাডেড দ্যাট। ভাইয়া আমরা আপাতত সেন্টেন্স নারেশন আসি, এগুলো ব্রেকডাউন করে 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 যখন প্যাসেজ নারেশনে যাবে তখন হাতে গোনা কয়েকটা রুলস এখানে অ্যাড হবে। যেমন একই ব্যক্তি যখন একাধিক সেন্টেন্স বলে তখন কি করতে হয়, আর তোরে সেন্টেন্সে কিভাবে ফার্স্ট স্পিকার সেকেন্ড স্পিকার ফাইন্ড আউট করতে হয়। ওকে, এই কাজটা আমাদেরকে তখন দিয়ে করব, তো তখন আমি আলাপ করে দিব না। ওকে ফার্স্ট তো মাশাআল্লাহ, বাট ব্রিলিয়ান্ট কোশ্চেন, বুঝছি। ওটা প্যাসেজ নারেশনের টপিক, আপাতত আমরা সেন্টেন্সে দেখি। বল কোশ্চেন করতে নিচ্ছি, বুঝছি মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, রিপোর্টার্স দ্যাট হি হ্যাড ওন, তারপরে অবজেক্টের যে অংশটা থেকে পুরোপুরি কপি মেরা দিবা। 5 UCL trophies. Addressing the reporters as friends, Ronaldo told reporters that he had won 5 UCL trophies. বুঝছি কিভাবে কি করতে হয়, বেসিকটা ক্লিয়ার না? এরপর আস্তে 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 আরো জিনিসপত্র ক্লিয়ার হবে। আমরা এখন প্র্যাকটিস করতে হবে। তো এই যে ন্যারেশনের কনসেপ্টটা আমার কাছে দেওয়া আছে, এই কারো এগুলো তোলা লাগবে, এই পার্টটুকু তুলে ফেলতো, মেক ইট ফাস্ট, কালার ইউজ কর। আচ্ছা ঠিক আছে, বলবেন এরপর দেখি এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের কতগুলো ইন্ডিভিজুয়াল প্রবলেম আমরা সলভ করি। প্রবলেমগুলো কতগুলো রুলস রেগুলেশন, মানে জাস্ট টেন্সের পরিবর্তন করা হয়েছে, রুলস রেগুলেশন সবই সেম সত্যি কথা বলতে, জাস্ট টেন্সের পরিবর্তন করা হয়েছে। ওকে বলাপান, সো লেটস ফোকাস, একটু তাকাই। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি যদিও ব্যাপারটা অলরেডি বলে ফেলছি যে আমার কাছে যখন সেইড টু থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তখন আমি তার এগেইনস্টে সেইড বা টোল্ড বসাই। যখন আমার কাছে সেইজ থাকে তখন আমরা সেইজই লিখি। ওকে, আর ইনভার্টেড কমা যখন আমার কাছে দেওয়া থাকে তার এগেইনস্টে আমরা কি লিখি, দ্যাট লিখি। বুঝতে পারতেছি? এখন দেখ প্রথম যে সেন্টেন্সটা আমার কাছে আছে, অরিন্দম সেইজ টু মি। এই যে অরিন্দম সেন্টেন্সের সাবজেক্ট সেইজ টু মি। ব্রো, এইখানে কি উল্লেখ করছে, ব্রো ব্রাদার বলছে না, মানে অরিন্দম আমাকে ব্রো বলে অ্যাড্রেস করতেছে না। যখন কোনো সেন্টেন্সে অ্যাড্রেস করা হবে তখন কি এই অরিন্দম দিয়ে সেন্টেন্সটা শুরু হবে নাকি এই ব্রো এর জন্য যে অ্যাড্রেসিংটা সেটা দিয়ে সেন্টেন্সটা শুরু হবে? মাশাআল্লাহ, আমরা অলরেডি জানি ব্যাপারটা। তাহলে এই ব্রো এইটার জন্য আমাকে সেন্টেন্স শুরু করতে হবে অ্যাড্রেসিং টু মি। অ্যাড্রেসিং, দেখো তো অ্যাড্রেসিং অবজেক্ট এস, অ্যাড্রেসিং রিপোর্টিং স্পিচের অবজেক্ট, রিপোর্টিং স্পিচের অবজেক্ট কারা, মি না? বুঝতে পারতেছি, অ্যাড্রেসিং মি এস, তারপরে কি ব্রো, বুঝতে পারতেছি, অ্যাড্রেসিং মি এস ব্রো। এরপরে আমার সেন্টেন্সটা শুরু হবে এই যে অরিন্দম, বুঝতে পারতেছি, অ্যাড্রেসিং মি এস ব্রো, অরিন্দম says to me, তারপরে দেখতে হবে ইনভার্টেড কমা আছে আমার কাছে, ইনভার্টেড কমা ওদিকে কি বসে, বুঝতেছিস ভাইয়া হাসিন, বুঝতেছিস 100% শিওর? বাকিরা কোনটা, says থাকলে says, ওকে says আছে। তো অরিন্দম says to me, তারপর ইনভার্টেড কমা ওদিকে কি বসবে বলাপান, দ্যাট বসবে। বুঝতে পারতেছি, says to me দ্যাট ইউ, এই ইউটা কে, মি না? না, অরিন্দম আমাকে বলতেছে, তাহলে মি, অরিন্দম আমাকে বলতেছে, তাহলে এই ইউটাকে মি, দ্যাট আই, মি না? মি এর এটার অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম কি, মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই, বুঝছি? আচ্ছা, তাহলে দ্যাট আই, এটা কি বলছে, হ্যাভ আ গুড হ্যান্ডরাইটিং। হ্যাভ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি হবে, হ্যাড হবে, পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে তার বদলে কি হয়,
পাস্ট ইনডিফিনিট হয়। বুঝতে পারতেছি মানা? ও বাট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। দেখো তো, আচ্ছা এইখানে একটা সুন্দর একটা টপিক আমাদের নাফিন সাহেব ধরে ফেলছে। কিন্তু ভাইয়া যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে কোন কেসে? যখন রিপোর্টিং স্পিচের যে ভার্বটা থাকে সেই ভার্বটা পাস্ট টেন্সে থাকে। বাট এখানে আমার রিপোর্টিং স্পিচের ভার্বটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে কি আর হ্যাভ থাকলে হ্যাড হবে? যেই টেন্সে আছে ওই টেন্সেই হবে। দ্যাট আই হ্যাভ তারপরে যা আছে পুরাটা কপি মেরে দিবা। আ গুড হ্যান্ডরাইটিং। বুঝতে পারতেছো? মানে পরের অংশটা পুরোপুরি বসে যাবে। হ্যাভ থাকলে এই কেসে হ্যাড বসবে। ওয়াই? কারণ সেইজ আছে। তোমার রিপোর্টিং স্পিচে প্রেজেন্ট সেই থাকলে এখানে হ্যাড বসতো। বুঝতে পারতেছি সবাই? আচ্ছা, প্রথমটা ক্লিয়ার না? এক। এবার দুই। আমার কাছে কি দেওয়া আছে ভাইয়া? রিফাত সেই মম আই এম নট গোইং টু স্কুল টুমরো। রিফাত সেই মা আমি কালকে স্কুলে যাচ্ছি না। ওকে, প্রেজেন্ট অ্যাম গোইং। এই যে অ্যাম গোইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। কখন? যখন রিপোর্টিং স্পিচের ভার্বটা পাস্ট টেন্সে থাকবে এবং সেটা আছে। বুঝতে পারতেছি? কিন্তু তার আগে রিফাত সাহেব, এই হাসিন সাহেব বুঝছি, ইফাস সবাই? আচ্ছা, এবং তার আগে আমাকে অ্যাড্রেস করা হয়েছে না মম? তাহলে মম নিয়ে আগে কাজ করতে হবে। তাহলে মমের জন্য কি? অ্যাড্রেসিং অ্যাড্রেসিং। এইবার ভাইয়া এতক্ষণ তো রুল ছিল অ্যাড্রেস করলে যে অবজেক্টটা থাকে অবজেক্টকে নিয়ে আসতে হবে। অ্যাড্রেসিং অবজেক্ট আছে, এখানে অবজেক্ট করি হার। বুঝতে পারতেছি? এখানে অবজেক্ট নাই, আছে অবজেক্ট নাই। যখন অবজেক্ট নাই তখন যাকে অ্যাড্রেস করা হবে, এই জন্য সেন্টেন্স এইভাবে করে লেখা। যখন অবজেক্ট থাকবে না তখন যাকে অ্যাড্রেস করা হবে তার অনুসারে প্রোনাউনটা বসবে। যাকে অ্যাড্রেস করা হবে তার অনুসারে প্রোনাউনটা বসবে। যদি পুরুষবাচক সাবজেক্টকে অবজেক্টকে অ্যাড্রেস করা হয় তাহলে হিম। যদি নারীবাচক অবজেক্টকে অ্যাড্রেস করা হয় তাহলে হার। যদি বস্তুবাচক হয় ইট, এবং অনেকজন থাকলে দেম। অনেকজন থাকলে দেম। বুঝতে পারতেছি? মাশাআল্লাহ। যেহেতু মম মাকে অ্যাড্রেস করা হচ্ছে তাহলে নারীবাচক শব্দ, তাহলে অ্যাড্রেসিং হার অ্যাজ। ওকে, সবাই বুঝতে পারতেছি? এই জন্য সেন্টেন্স এভাবে লেখা। তাহলে অ্যাড্রেসিং হার অ্যাজ, তারপরে কি মম উল্লেখ করা হয়েছে। অ্যাড্রেসিং হার অ্যাজ মম। তারপরে রিফাত সেই ভাইয়া সেই আছে না? সেই থাকলে সেইডি বসবে। ওকে, এখানে ভাইয়া আমি টোল বসাইতে পারবো? অবশ্যই পারবি, কোনো প্রবলেম নাই। তাহলে রিফাত সেই বা টোল একটা দিলেই চলে। সেই তারপরে ভাইয়া ইনভার্টেড কমা উঠে যাবে রে। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তাহলে রিফাত সেই দ্যাট আই, এই আইটাকে আমাদের ড্যাশ রিফাত। ঠিক আছে, এই আইটা হচ্ছে রিফাত। ও কি বেড়া না বেডি? বেড়া না? তাহলে কি বসাইতে হইব? হি। মাশাআল্লাহ। আর বেডি হলে কি হইতো? শি হইতো। মাশাআল্লাহ। তাহলে রিফাত সে দ্যাট হি এম আছে ভাইয়া, এম ইজ আর থাকলে ওয়াজ বা ওয়াই। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। তাহলে এম ইজ আর এর হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। সেই যদি থাকতো তাহলে আমি থাকতো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ রিফাত। সবাই বুঝছি হাসিন? আচ্ছা, তাহলে দ্যাট হি এম আছে, এম থাকলে হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ। প্লুরাল নাম্বার থাকলে ওয়ার বসতো। তাহলে হি ওয়াজ তারপরে নটের মধ্যে থাকবে ওয়াজ নট। ভাইয়া তুই যদি ওয়াজ এন্ড লিখিস তাও চলবে, অবভিয়াসলি কারেক্ট। ওকে, হি ওয়াজ নট, তারপরে যা আছে পুরোপুরি ভাবে বসে যাবে। হি ওয়াজ নট গোইং টু স্কুল টুমরো। কোনটা? ও ওয়েট, হিয়ার ইজ আ গ্লিচ। হি ওয়াজ নট গোইং টু স্কুল the next day. টুমরো থাকলে দ্য নেক্সট ডে। একটু আগে লিখে দেয়। আরে মাশাআল্লাহ, এক্সেলেন্ট গাইস। স্কুল দ্য নেক্সট ডে। গরিব পোলাপান। আচ্ছা, এরপরে নাফিম said to ইফাস ব্রাদার। এই যে নাফিম আনসার লিখতেছিস? লিখে ফেলছিস? আচ্ছা, তাহলে ফিনিশিং দে, আমার মোছা স্পেস লাগবে। আচ্ছা ঠিক আছে। ওকে পোলাপান দেখি ফিনিশ করছস? ওকে পোলাপান দেখি। নাম্বার 3 নাফিম said to ইফাস। এখানে দেখো ব্রো ব্রাদার উই সলভড
দ্য ম্যাথ প্রবলেম পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। এখন কথা হচ্ছে টেন্সটা চেঞ্জ হবে কিনা। এখানে ভার্বটা কি আছে? পাস্ট। তাহলে কি টেন্স চেঞ্জ হবে? না। হবে। ভার্ব পাস্টে আছে দেখে টেন্স চেঞ্জ হবে। প্রেজেন্ট থাকলে টেন্স চেঞ্জ হইতো না। বুঝতে পারতেছি? শিওর? আচ্ছা এবার ব্রাদার উল্লেখ করা হচ্ছে না ব্রাদার বলে, তাহলে এটা কি হবে? মাশাআল্লাহ। অ্যাড্রেসিং হিম ফার্স্ট, এটা তোরা পারবি ঠিক আছে মানা? এটা তো হিম হইতো মানা, কখন হইতো? যদি এই অংশটা ইফাজ এই অংশটা না থাকতো, ইফাজ এই অংশটা না থাকতো, বুঝতে পারতেছি? না থাকলে তখন হিম হইতো। যেমন এই যে রিফাত সেইড টু হার হিজ মাদার, এভাবে কি বলছে? না। এই সেন্টেন্সটা আচ্ছা একটু বোঝার চেষ্টা কর, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। এই সেন্টেন্সটায় যদি বলতো রিফাত সেইড টু হিজ মাদার, তখন হইতো অ্যাড্রেসিং হিজ মাদার অ্যাজ মম, অ্যাড্রেসিং অবজেক্ট অ্যাজ ডট ডট ডট, অ্যাড্রেসিং অবজেক্ট অ্যাজ ডট ডট ডট। তাহলে অ্যাড্রেসিং হিজ মাদার অ্যাজ মম, অবজেক্টটারে বসায় দিতাম। ওই সেন্টেন্সে অবজেক্ট ছিল? না। যেই সেন্টেন্সে অবজেক্ট ছিল না তখন হিজ বা হার বাইরে থেকে নিয়ে আসছি। যেই সেন্টেন্সে অবজেক্ট ছিল না তখন হিজ বা হার বাইরে থেকে নিয়ে আসছি। বাট এই সেন্টেন্সে কি অবজেক্ট আছে? আছে। এই জন্য অবজেক্টটা নিব। বুঝতে পারতেছি? এই সেন্টেন্সে অবজেক্টটা আছে তাই নিব। বুঝতে পারতেছি? তাহলে এখানে এখানে যখন লিখবো তাহলে অ্যাড্রেসিং নাফিম রে তুই এখানে কনফিউজ হয়ে গেছিলি, বুঝছিস? বাকিরা 100%। তাহলে অ্যাড্রেসিং ইফাস as brother, addressing Ifas as brother, কারণ এখানে অবজেক্ট আছে। অ্যাড্রেসিং অবজেক্ট as তারপরে যে ওয়ার্ডটা আছে যেটা, বুঝছি? যখন অবজেক্ট থাকবে না তখন হিজ হার ব্লা ব্লা ব্লা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আছে। আচ্ছা এটা বুঝছস? তাহলে অ্যাড্রেসিং ইফাস অ্যাজ ব্রাদার, গট ইট? অ্যাড্রেসিং ইফাস অ্যাজ ব্রাদার নাফিম, অ্যাড্রেসিং ইফাস অ্যাজ ব্রাদার নাফিম, এখানে কি হবে? টোল্ড, সেট দিলেও চলতো। নাফিম টোল্ড ইফাস, নাফিম টোল্ড ইফাস। এখানে অনেকে কোশ্চেন করতে পারে ভাই আমি তো ইফাস অলরেডি উল্লেখ করছি, আমি এখানে ইফাস না লিখে হিম লিখলে কেমন হয়? চলবে। স্ট্যান্ডার্ড প্রসিডিউর ইফাস লেখা মানে অবজেক্ট লেখা, বাট ইফাস না লিখে হিম লিখলেও চলবে। গট ইট? তাহলে অ্যাড্রেসিং ইফাস অ্যাজ ব্রাদার নাফিম টোল্ড ইফাস, ইনভার্টেড কমা উঠে কি বুঝবে? দ্যাট টোল্ড ইফাস দ্যাট উই, এই উইটা কে ভাইয়া? এই দুইটা মিলে না নাফিম আর ইফাস। তাহলে এখন কি হি সি বসবে? কি বসবে? দে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এখন দে বসবে। প্লুরাল থাকলে, একাধিক থাকলে দে, প্লুরাল থাকলে পোলাপান বুঝছি? তাহলে ইফাস দ্যাট দে, দে। তারপরে সলভড আছে ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট থাকলে Past imperfect. পাস্ট পারফেক্ট হয়। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। একটু আগে রুলস লিখে দিছি ভাইয়া। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, সরি হ্যাড সলভড। মাশাআল্লাহ, থ্যাংক ইউ অরিন্দম। হ্যাড সলভড বাইরে থেকে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হেড প্লাস ভি3 না? তাহলে বাইরে থেকে কি নিয়ে আসতে হচ্ছে তোমাকে? অক্সিলারি ভার্ব হ্যাড। মাশাআল্লাহ। তাহলে দে হ্যাড সলভড, হ্যাড সলভড দ্য ম্যাথ প্রবলেম, দ্য ম্যাথ প্রবলেম এটা পরে থাকবে, মানে ভার্ব পর্যন্ত চেঞ্জ করে বাকিটা কপি পেস্ট মেরে দিবি। ওকে? দে হ্যাড সলভড দ্য ম্যাথ প্রবলেম, গট ইট? নেক্সট ফিনিশিং টাচ। এরপর আবার ম্যাথ করতে হবে, বুঝছিস? সো কালকে এক্সাম না? হ্যাঁ, এরপর ম্যাথ করতে হবে। হাসিন, এই হাসিন সুন্দর মানুষ, কাজ কারবার অসুন্দর। আচ্ছা হ্যাঁ করে দেবো ভাই, ওই যে প্রবলেম সলভ করার জন্য ক্লাস অফ করবো, এই শেষ করবো। হাসিন সেইড আই ওয়াজ গোয়িং টু লন্ডন ইয়েস্টারডে, হাসিন বললো আমি গতকালকেই লন্ডন যেতে নিছিলাম, বাট মাই স্লিপ ওয়াজ ইন্টারফিয়ার, কিন্তু আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমের মধ্যে খুশি। আল্লাহ। হাসিন সেইড আই ওয়াজ গোয়িং টু লন্ডন ইয়েস্টারডে। ভাইয়া এইবার বলতো সেন্টেন্সের ভিতর কাউকে কেউ কি অ্যাড্রেস করছে? এবার কি অ্যাড্রেসিং আসবে? মাশাআল্লাহ, অ্যাড্রেসিং ছাড়া একটা সেন্টেন্স লিখলাম আর কি, বুঝছি? তাহলে এইবার সেন্টেন্স এই অ্যাড্রেসিং এর ঝামেলাটা নাই, সেন্টেন্স শুরুই হবে হাসিন, এখান থেকে হাসিনা সুন্দরী। আচ্ছা হাসিন, হাসিন এ দেখ ভাইয়া সেইড আছে, সেইড থাকলে সেইড বা টোল্ড, তাহলে হাসিন, হাসিন সেইড ইনভার্টেড কমা উঠে গিয়ে হাসিন সেইড দ্যাট। আচ্ছা ভাইয়া কাউকে কি বলছে? কাউকে কোনোভাবে উল্লেখ করা হয় নাই। সেন্টেন্সের এই ভিতরে ভিতরে কোনোভাবে কোনো অবজেক্টের কথা উল্লেখ আছে? সেন্টেন্সের ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো অবজেক্টের কথা উল্লেখ থাকতো
যদি কোনো অবজেক্টের কথা উল্লেখ থাকতো ওই অবজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে একটা অবজেক্ট এখানে নিয়ে আসতাম, সেই টু হ্যান্ড দ্যান বকেট হ্যান্ড, সেই মানে মি, মানে এনিথিং হোয়াট এভার, বা টোল্ড মি এনিথিং। বাট যখন যেহেতু কোনো অবজেক্টের উপস্থিতি আমার কাছে নাই, তাহলে আমাকে বাইরে থেকে আর কিছু নিয়ে আসা লাগবে। এই হাসিনা চুপ কই, একটা ইন্ডিয়া পাঠা দিন। এখানে কি যে প্রোনাউন ফর্মটা দিতে হইব? কোনটা? এই যে সেন্টেন্স কিচ্ছু দেওয়া লাগবে না, ডিরেক্ট দ্যাট দিয়ে শুরু করতে পারবি। কিন্তু যদি কোনো ইয়া থাকতো সেক্ষেত্রে এক্সেলেন্ট কোশ্চেন ভাইয়া, যদি ইনভার্টেড কমার ভিতরে কোনো অবজেক্ট থাকতো অন দ্যাট কেস কি প্রোনাউন ফর্ম দিতে হতো? অবশ্যই হি শি ইট বাদ দেন। ওকে, হি শি ইট বাদ দেন। বুঝিস নাই হাসিন? অরি সবাই এখানে যদি কোনো অবজেক্ট থাকতো সেক্ষেত্রে এই হাসিন সেইড বা টোল্ড ওই অবজেক্ট এর প্রোনাউন ফর্ম, বাট নাই দেখে আমি সরাসরি দ্যাট দিয়ে যাইতে পারতেছি। ওকে, 4 ক্যাটাগরি 4টা স্ট্রাকচার, 4 ক্যাটাগরি 4টা সেন্টেন্স। হাসিন সেইড ইনভার্টেড কমা উঠে চলে যাবে দ্যাট, দেন আই, এই আইটা কে? হাসিন, তাহলে হি। হাসিন সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং আছে ভাইয়া, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাড বিন, আরে মাশাআল্লাহ এটাই চাচ্ছিলাম, থ্যাংক ইউ। হ্যাড বিন গোয়িং, হ্যাড প্লাস বিন প্লাস ভি3, head plus been plus v1 plus ing, head plus been plus v1 plus ing. Okay, so he had been going to London yesterday আছে ভাইয়া, yesterday থাকলে the previous day, he was going to London the previous day, but my sleep was interfered. এই সেন্টেন্সটাকে হাসিনি বলতেছে না, এই সেন্টেন্সটা হাসিনি বলতেছে। এই জন্য তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, এই ধরনের সেন্টেন্স মানে একই ব্যক্তি যদি একাধিক বাক্য বলে থাকে সেক্ষেত্রে দ্বিতীয় বাক্যটা পরবর্তীতে আগের সেন্টেন্সের সাথে জুড়ে দেওয়ার সময় নিউ রুলস অ্যান্ড অ্যাডেড দ্যাট লিখতে হবে, কমা দিয়ে কমাটা উঠে ফেলে দিতে হবে। আর কোনো কনজাংশন থাকলে অ্যান্ড বাট অর এগুলা থাকলে উঠে দিতে হবে, এটা মনে রাখবি। কনজাংশন তো চিনি, মনে আছে ফ্যান বয়েস শিখাইছিলাম, ফ্যান বয়েস কনজাংশন মনে নাই? কোনো 2 দিন পর পর শিখায় খায়া ফেলায়। এই যে FANBOYS ফ্যান বয়েস, ফর FA ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, ফ্যান বয়েস কনজাংশন এগুলা থাকলে উঠায় ফেলে দিবি। তার এগেইনস্টে যখন প্রথম সেন্টেন্স জুড়ে দিতে হবে, একজন ব্যক্তি একটা সেন্টেন্স বললো ওইটারে চেঞ্জ করলি, ফোকাস, একজন ব্যক্তি একটা সেন্টেন্স বললো ওইটারে তুই চেঞ্জ করছিস, করার পরে প্রথম সেন্টেন্সটা লেখার পরে দ্বিতীয় সেন্টেন্স যখন জুড়ে দিবি তখন অ্যান্ড অ্যাডেড দ্যাট। আরও একটা সেন্টেন্স ওই ব্যক্তি মানে বেটা বেশি কথা পায়, লেটস ইমাজিন, সো ওই ব্যক্তি আরেকটা কথা বললো, সো আরেকটা কথা বলছে অলসো অ্যাডেড দ্যাট, আরও একটা কথা বলছে অ্যাগেইন অ্যাডেড দ্যাট, আরও একটা কথা বলছে মোরেভার অ্যাডেড দ্যাট, মোরেভার অ্যাডেড দ্যাট। এরপরে আর বেটা বলবে না, কারণ এটা ন্যারেশনে 5 মার্ক অনলি, সো 5টা সেন্টেন্সে ক্লোজ করবে, এরপরে বলবেই না। কেউ একটা কথা সেন্টেন্স বললো, প্রথম সেন্টেন্সের পরে দ্বিতীয় সেন্টেন্স জুড়ে দেওয়ার সময় অ্যান্ড অ্যাডেড দ্যাট, সেটা আছে লেখা লাগবে না, চিন্তা। অ্যান্ড অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, অ্যাগেইন অ্যাডেড দ্যাট, মোরেভার অ্যাডেড দ্যাট, মনে থাকবে? আচ্ছা, এবং কনজাংশনগুলো উঠে চলে যাবে। কনজাংশন তো বুঝোস? ওকে, মাশাআল্লাহ। তাহলে দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে এগেইনস্ট ডে, এখানে বাটটা উঠে চলে যাবে and added that, and added that, বুঝতে পারতেছি? দ্বিতীয় সেন্টেন্সের জন্য মাই স্লিপ, এটা কার স্লিপ? হাসিনের স্লিপ, added that, এই তো his sleep, এই পর্যন্ত বাকি পুরোটা সেম। was interfered, his sleep, was আছে ভাইয়া, had been interfered, বুঝছি? টেন্সের চেঞ্জটা ইম্পর্টেন্ট, শব্দগুলা ইম্পর্টেন্ট, পারসন, ওকে, সাবজেক্ট অবজেক্ট। স্লিপ, had been interfered, assertive done, বুঝছি? 4 প্যাটার্নের, এই 4টা প্যাটার্নের মধ্যে ওভারঅল অ্যাসার্টিভ সেন্টেন্সের যত কিছু হওয়া পসিবল সব কিছু ভাই উল্লেখ করে দিছি। আগামী ক্লাসে এখন ম্যাথ বের কর সবাই। আগামী ক্লাসে হচ্ছে তোর বাকি যে 4টা প্যাটার্ন আছে, অর্থাৎ ইন্ট্রোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, আর হচ্ছে তোর কি বলে
ইম্পারেটিভ, এই যে 4টা প্যাটার্ন আছে এগুলো আমরা শেষ করব, তারপরে হচ্ছে প্যাসেজ ন্যারেশনে যেতে হবে। আজকে যা যা পড়ছি পুরোটা মাথায় আসছে? 100% শিওর? আচ্ছা, ইন্ডিয়ান সুন্দরী হাসিনের নাম, হাসিন মনে করে কয় ভাইয়া কিসের জন্য যে নামটা হাসিন এলো আল্লাহ। আচ্ছা সবাই বুঝছি তো? আচ্ছা ঠিক আছে, বুকস অফ ম্যাথ বের করো। থ্যাংক ইউ সো মাচ।